আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনের যে কোয়েশ্চেনটি ছিল, সেই কোয়েশ্চেনের মধ্যে প্রবলেম সলভিং স্কিলের পার্টের যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনের যে কোয়েশ্চেনটি ছিল, 23-24 সেশন এটা হচ্ছে পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রথম সেশন ছিল। সো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নগুলো করা হয়েছিল, প্রশ্নগুলো তুলনামূলক সহজ ছিল। এর পরবর্তীতে যখন 24-25 সেশনের কোয়েশ্চেনগুলো আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি তুলনামূলকভাবে প্রশ্নগুলো এর আগের সেশন থেকে একটু কঠিন করা হয়েছে। বলা যায় এই সেশনে প্রশ্নগুলো আরো একটু কঠিন হতে পারে। যেমন প্রবলেম সলভিং স্কিলের যদি আমরা সিলেবাসটা দেখি, সেখানে 3টা টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। পাটিগণিতের মধ্যে এমন কোনো বিষয় রাখা যাবে না যেটা তুমি বাদ দিবে, অর্থাৎ সব বিষয়গুলো তোমাকে একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত পড়তে হবে। এর পরবর্তীতে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, আরো 2টা টপিক রয়েছে। এগুলো ভালো মতো পড়ে পরীক্ষার হলে তোমাকে যেতে হবে। কেননা তোমরা অনেকেই দেখবা আমাদের যে 23-24 সেশনের কোয়েশ্চেন এবং 24-25 সেশনের কোয়েশ্চেন, অর্থাৎ এই দুইটা কোয়েশ্চেনের মধ্যে এরিথমেটিক পার্ট থেকে সবগুলো কোয়েশ্চেন করা হয়েছিল। যেহেতু আমাদের এর বাইরে আরো 2টা টপিক সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, কিন্তু এই 2 সেশনে সেখান থেকে প্রশ্ন করা হয় নাই। বলা যায় এই সেশনে সেখান থেকে প্রশ্ন করা হতে পারে, যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। সো সেক্ষেত্রে তোমরা যারা এই সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা অবশ্যই সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে কভার করার ট্রাই করবা। কোনো একটা টপিককে বাদ দিয়ে গেলে হতে পারে সেখান থেকে কোয়েশ্চেন চলে আসছে, কিন্তু তুমি ওই কোয়েশ্চেনগুলোর যথাযথ আনসার দিতে পারতেছো না। আর যেহেতু এই সেশনে আমাদের যে আবেদন যোগ্যতা অর্থাৎ যে জিপিএর পরিমাণ, সেটা কমানো হয়েছে, তুলনামূলকভাবে প্রতিযোগী একটু বেশি হবে। সো এবারের প্রতিযোগিতাটা হচ্ছে আরো একটু বেশি হবে বলা যায়। অর্থাৎ এই সেশনে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায়। সো এই জন্য তোমার প্রিপারেশনটা হতে হবে একটু স্ট্রং, অর্থাৎ এখানে কোনো টপিক 3টা সাবজেক্টের মধ্যে বাদ দেওয়া আসলে যাবে না। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল বলা, প্রবলেম সলভিং স্কিল বলা, অ্যানালাইটিক্যাল স্কিল বলা, প্রত্যেকটা টপিককে তুমি একদম বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ে ফেলতে হবে। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমরা তাহলে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের ক্লাস টাইম হচ্ছে 10টায় ছিল, আমরা আলহামদুলিল্লাহ 10টায় শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে 23-24 সেশনের কোয়েশ্চেনটা প্রথমে আমাদের দেখা জরুরি, যেহেতু এটি পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রথম কোয়েশ্চেন করা হয়েছিল। সেখানে আসলে কোয়েশ্চেনগুলো কি রকম ছিল, এর আগে আমরা 24-25 সেশনের কোয়েশ্চেনটা সলভ করেছি। কেউ যদি না করে থাকে, আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। আমাদেরকে আগে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে আসলে আমাদের কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়েছিল। তুমি যদি একটু দেখো, আমাদের যে 23-24 সেশনের কোয়েশ্চেন প্রবলেম সলভিং স্কিলের উপর করা হয়েছিল, সেখানে সবগুলো কোয়েশ্চনই আমাদের এরিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিতের উপর করা হয়েছিল। এখানে আমাদের 15টা কোয়েশ্চেন থাকে, এই সেশনেও হচ্ছে 15টা কোয়েশ্চেন থাকবে, আর নাম্বার বরাদ্দ থাকবে 30 নাম্বার। এখানে টোটাল কোয়েশ্চেন থাকে 15টি এবং নাম্বার বরাদ্দ থাকে 30 নম্বর। আর পাস করার জন্য তোমাকে এখানে ন্যূনতম 10 নাম্বার পাইতে হবে। 10 নাম্বার পাওয়া মানে ন্যূনতম তোমাকে 5টা প্রশ্নের সঠিক আনসার করতে হবে। আর যেখানে আমাদের এখানে নেগেটিভ মার্ক রয়েছে, সেটা আমাদের টোটাল যে নাম্বারটা থাকবে সেখান থেকে কাটা হবে। সো সেই ক্ষেত্রে তোমার যে চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ভিত্তিক হচ্ছে তোমার মার্কটা কর্তন করা হচ্ছে না, অর্থাৎ টোটাল নাম্বার থেকে কর্তন করা হবে। প্রথম হচ্ছে এখানে 15টি কোয়েশ্চেন থাকবে, 30টা নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ একটা কোয়েশ্চেনের জন্য 2 নম্বর করে। পাস করার জন্য তোমাকে 10 নম্বর পেতে হবে। আর এখানে যেহেতু প্রশ্নগুলোর উপর একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ রয়েছে, তুমি যদি কোনো একটা কোয়েশ্চেন ভুল করো, সেখান থেকে 0.50 মার্ক কর্তন করা হবে। আর যেগুলো 1 নম্বরের প্রশ্ন, সেখানে তুমি দেখবা যে হচ্ছে 0.25 এই নাম্বারটা কর্তন করা হচ্ছে।
দেখো তাহলে 23-24 সেশনের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা টপিক থেকে কোয়েশ্চেন করা হয়েছে, যদিও সবগুলো টপিক আমাদের অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের অন্তর্ভুক্ত। নাম্বার 1 হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ সংখ্যা রিলেটেড আমাদের যে লেকচার 1 আমরা তোমরা দেখবা যে হচ্ছে ওয়েবসাইটে আপলোডকৃত ক্লাসটা হচ্ছে আমাদের লেকচার 1 ছিল, বা আমরা যখন ফ্রি ক্লাস করাই তখনও লেকচার 1 দিয়ে এটা আমি শুরু করি, পেইড বেসি হচ্ছে লেকচার 1 দিয়ে শুরু করি, কারণ তোমাকে প্রথমে সংখ্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হবে, কোনটা মূলদের সংখ্যা, কোনটা অমূলদের সংখ্যা, কোনটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা, মৌলিক সংখ্যা কারা, যৌগিক সংখ্যা কারা। ওই যে সংখ্যা সম্পর্কিত বাস্তব সংখ্যা থেকে এই সেশনে অর্থাৎ 23-24 সেশনে কোয়েশ্চেন করা হয়েছিল 2টি। এর পরবর্তীতে হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে কোয়েশ্চেন এসেছিল 2টি। সুদ কষা, এখান থেকে একটি কোয়েশ্চেন করা হয়েছিল। গতিবেগ, দূরত্ব ও সময়, এখান থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল। গড়, গড় থেকে 2টা কোয়েশ্চেন করা হয়েছিল। শতকরা, শতকরা থেকে 2টা কোয়েশ্চেন করা হয়েছিল। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম থেকে 2টা কোয়েশ্চেন করা হয়েছিল। অনুপাত, সমানুপাত, এখান থেকে 3টা কোয়েশ্চেন করা হয়েছিল। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা আমাকে জানিয়ে দিবা, আমি ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করব। এখানে তোমরা অনেকে বলতে পারো গতিবেগ, দূরত্ব, সময় এটা ঐকিক নিয়মের অন্তর্ভুক্ত, বাট এটা আমি যখন পড়াই এটা আলাদা হিসেবে পড়াই। আর ঐকিক নিয়মের মধ্যে আমাদের নদী, নৌকা, ট্রেন, তার পরবর্তীতে হচ্ছে সাধারণ ঐকিক নিয়ম, সেগুলো অন্তর্ভুক্ত করেছি। আর গতিবেগ, দূরত্ব, সময়কে আমি এখানে একটা টপিক হিসেবে বিবেচনা করেছি। এই টপিক থেকে এই সেশনে প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। সো তোমরা দেখে নিয়েছো, আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা টপিক, 8টা টপিক থেকে টোটাল 15টা কোয়েশ্চেন করা হয়েছে। সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে হচ্ছে অনুপাত সমানুপাত থেকে 23-24 সেশনে। এই সেশনও এখান থেকে প্রশ্ন করা হতে পারে। অনুপাত সমানুপাত টপিকটাও কিন্তু তোমার যদি ভালো মতো করো তাইলে সহজ, প্রথম করতে গেলে একটু কমপ্লেক্স লাগতেই পারে। প্রথম যে কোয়েশ্চনটা ছিল, একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? তুমি যখন এই যে পার্সেন্টেজ যেগুলো আমাদের ম্যাথ থাকবে সেগুলোর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে যাবা, তুমি ঐকিক নিয়মের সাহায্য বের করতে পারো অথবা সূত্রের সাহায্য তুমি বের করতে পারো। আমরা দুইভাবে করব, তোমার যেটা ভালো লাগবে সেটা দিয়ে তুমি ম্যাথগুলো সলভ করবা। ওকে, তাহলে দেখো একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? মোবাইলটির ক্রয় মূল্য জিজ্ঞেস করতেছো। তুমি যদি ঐকিক নিয়মের সাহায্যে করো, আগে লিখবা বিক্রয় মূল্য, বের করবা ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা তার মানে হচ্ছে শেষে হবে, আগে বিক্রয় মূল্য হবে। যখন তুমি পার্সেন্টেজে ম্যাথ দেওয়া থাকবে, অর্থাৎ 10% লাভ হলো বা 10% ক্ষতি হলো, তুমি তখন হচ্ছে 100 ধরে নিবে। এখন প্রশ্ন হচ্ছে কাকে আমরা 100 ধরে নিব? দেখো একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো। 10% লাভ হলো মানে তুমি যদি ক্রয় মূল্য, অর্থাৎ তুমি যদি মোবাইলটা 100 টাকায় কিনো, তাহলে তোমার বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। 110 টাকা দিয়ে ওই মোবাইলটা বিক্রয় করলে তুমি সেখান থেকে হচ্ছে 10% লাভ পাবা। তাইলে দেখো ধরি মোবাইলটির ক্রয় মূল্য 100 টাকা, তাইলে বলো তো মোবাইলটির বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে 10% লাভ করা হয়েছে, হ্যাঁ, তাহলে মোবাইলটির বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 টাকা, অর্থাৎ 110 টাকা। ঠিক আছে, হ্যাঁ। তুমি এখন কি বের করবা? ক্রয় মূল্য বের করবা, তাহলে ক্রয় মূল্য থাকবে শেষে। তাহলে একটু দেখো মোবাইলটির বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। ওকে, আমরা ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্যটা থাকবে শেষে, বিক্রয় মূল্যটা থাকবে আগে। মোবাইলটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 1 টাকা মানে হচ্ছে কম, তাহলে আমাদের ভাগ হবে, তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে আমাদের 110 টাকা। এখন দেখো তো মোবাইলটা কয় টাকা দিয়ে বিক্রয় করতেছে? 11,000 টাকা দিয়ে। তাহলে মোবাইলটির বিক্রয় মূল্য 11,000 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 11,000 টাকা মানে এখন বেশি, বেশি হইলে কি? বেশি হইলে গুণ, তাহলে 100 গুণন এখানে কত? এখানে হচ্ছে 11,000,
আর নিচে কত ছিল, নিচে ছিল 110। ওকে, হ্যাঁ 11,000 গুণন 100, নিচে হচ্ছে 110। তাহলে কত আসে এখানে, কত আসে আমাকে একটু জানাও। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমাদের 10,000। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তাহলে এখন আমাদের আনসার কারেক্ট আছে কিনা দেখো। 10% লাভ হয়েছে মানে আমার ক্রয় মূল্যটা থাকবে কম, বিক্রয় মূল্যটা থাকবে বেশি। এই যে বিক্রয় মূল্য দেখো 11,000 টাকা, কিন্তু তার ক্রয় মূল্য আসতেছে কয় টাকা, 10,000 টাকা। তাইলে আমার এখানে ক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্যটা বেশি। তাহলে আমার আনসার কারেক্ট আছে, অর্থাৎ এ অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমরা যারা আনসার দিচ্ছ ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাই হচ্ছে 10,000 করতেছো। রপিস, নাপিয়া, রাইসুল, হ্যাঁ ঠিকই আছে। ওকে, এখন তোমরা এই প্রসেসটা অবলম্বন করতে পারো আনসার কাউন্ট করার জন্য। তোমরা যারা ক্লাসটি করতেছো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তুমি যদি খাতায় নোট করতে পারো তাহলে এটা হচ্ছে আরো বেটার। এখন যদি আমরা এটা সরাসরি বের করতে চাই, দেখো আমরা ক্রয় মূল্য মনে করো সূত্রের সাহায্যে বের করতে যাচ্ছি। ওকে ডান, ওকে ঠিক আছে। তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগবে সেটাই করবা। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি গুণন 100। ওকে, এখন ভাই এখানে প্লাস মাইনাস দ্বারা আসলে কি বোঝায় দেখো তো। একটা পজিটিভ ডিরেকশন কখন হয়, যখন আমাদের লাভ হবে, যখন আমাদের স্পৃহাটা হচ্ছে ভালো থাকে। তাহলে আমরা মনে রাখবো যখন হচ্ছে আমরা পজিটিভ সাইন ইউজ করব তখন হচ্ছে লাভ। এর পরবর্তীতে নেগেটিভ সাইন কখন ইউজ হবে, যখন আমাদের ক্ষতি হবে। ওকে, হ্যাঁ। তাহলে এখন মোবাইলটির বিক্রয় মূল্য কত দেখো তো। মোবাইলটির বিক্রয় মূল্য হচ্ছে 11,000। ওকে, এখানে 100 ছিল, 100ই লিখছো। নিচে এখানে 100 ছিল, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন দেখো এই ম্যাথের মধ্যে কয় পার্সেন্ট লাভ হয়েছে, 10% লাভ হয়েছে। তাহলে প্লাস এই যে লাভের পরিমাণটা কত, 10। ওকে, তাইলে এখানে হচ্ছে 11,000 গুণন হচ্ছে 100, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 110। সো তুমি এই নিয়ম করলেও কত পাবা, 10,000 টাকায় পাবা। কি বের করছো, ক্রয় মূল্য। এখন তুমি কি এখানে অনেকগুলো সূত্র মনে রাখবা, না শুধু একটা সূত্রই মনে রাখবা, ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি ইন্টু 100। তুমি এখান থেকে চাইলে বিক্রয় মূল্যটা বের করতে পারবা যদি তোমার ম্যাথে বিক্রয় মূল্যটা আনসার হিসেবে কাউন্ট করতে বলে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি গুণন 100। কখন আমরা পজিটিভ সাইন ইউজ করব, যখন আমাদেরকে লাভ দেওয়া হবে। কখন আমরা নেগেটিভ সাইন ইউজ করব, যখন আমাদেরকে ক্ষতি ক্ষতি যদি আমাদের ম্যাথের মধ্যে দেওয়া থাকে। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে যে কোনো একটা নিয়ম ফলো করে আনসার বের করলে হয়ে যাবে। আমি তোমাকে বলবো যে হচ্ছে সূত্রের সাহায্যে তুমি বের করো, এক্ষেত্রে তোমার টাইম কম লাগবে এবং প্রশ্নটা সহজে সমাধান করা যাবে। ঐকিক নিয়মের মধ্যে হয়তো তুমি যখন এক বসাবা সেখানে ভুল হওয়ার পসিবিলিটি রয়েছে। সো তুমি যাতে সেফ জোনে থাকো এই প্রসেসটা অবলম্বন করতে পারো। এরপরে বলা হচ্ছে 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে, 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে। এখন দেখো তো আমাদের ম্যাথের পার্টটা কয়টি পার্টে বিভক্ত। এখানে দাঁড়িয়ে আছে, তার মানে এটা একটা পার্ট, তার পরবর্তীতে এটা একটা পার্ট। এটাকে আমরা বলি প্রাইমারি পার্ট, এটাকে বলি আমরা সেকেন্ডারি পার্ট। প্রাইমারি পার্টের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, এখানে বলা হচ্ছে 10 জন লোক, মানুষের সংখ্যা দেওয়া আছে, 24 ঘন্টায় টাইম লাগছে তাদের, তার মানে টাইম আছে। 15টি কেক বানাতে পারছে তারা, তার মানে এখানে কিছু কাজও দেওয়া আছে। এর পরবর্তীতে বলছে 8 জন লোক, ভাইয়া সেকেন্ডারি পার্টে মানুষের সংখ্যা দেওয়া আছে 36 ঘন্টায়, এখানেও টাইম বিবেচনা করা হয়েছে কয়টি কেক বানাতে পারবে। তার মানে এখানে যে কাজ, ওই কাজের পরিমাণটা দেওয়া নেই। ওকে, তাহলে 10 জন লোক, এটাকে আমরা বলবো হচ্ছে এম দ্বারা সূচিত করব। এম মানে তুমি মনে রাখবে এখানে ম্যান। ওকে, এর পরবর্তীতে 24 ঘন্টা, এটাকে আমরা বলতে পারি টি। কেন, টি মানে হচ্ছে আমাদের টাইম। এরপরে দেখো 15টি কেক বানাতে পারে, তাহলে এটাকে আমরা সূচিত করতে পারি ডব্লিউ দ্বারা। ডব্লিউ মানে হচ্ছে আমাদের ওয়ার্ক। ওকে, এখন তুমি এটা প্রাইমারি পার্ট থেকে নিচ্ছ না, হ্যাঁ, তাহলে তুমি এটা বলে দিতে পারো M1 T1 W1। তাহলে ভাই আপনি কি বোঝাতে চাচ্ছেন এর পরবর্তী পার্টের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো আমরা MT W দ্বারা সূচিত করবো, শুধু 2 দিয়ে দিলে হয়ে যাবে? অবশ্যই।
তাহলে 8 জন লোক, এটি হচ্ছে মানুষ, তাহলে এম ধারা, এটি যেহেতু সেকেন্ডারি পার্ট এই জন্য আমরা বলবো এটা M2। 36 ঘন্টা, তাইলে এটা টাইম, এটাকে বলবো আমরা T2। কয়টি কেক বানাতে পারে, তার মানে আমাকে বের করতে হবে W2 ইকুয়াল কি, W2 ইকুয়াল হোয়াট। ওকে, W2 ইকুয়াল হোয়াট। তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, মনে রাখবা এই যে MT ডিভাইডেড বাই W, এখানে আরেকটি MT ডিভাইডেড বাই W, মাঝখানে ইকুয়াল সাইন দিবা। এখানে তুমি কয়টা পার্টের জন্য ম্যাথ করতেছো, দুইটা, তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে প্রাইমারি পার্টের জন্য, এই জন্য এখানে সবগুলো 1 দিয়ে দিব। এটা সেকেন্ডারি পার্টের জন্য, এই জন্য এখানে সবগুলো 2 দিয়ে দিব। ওকে, এখন তোমার কোনটা প্রয়োজন, W2 প্রয়োজন। এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে হচ্ছে আমাদের ইকুয়াল সাইন। তখন কি হয়, একটা ক্রসের সৃষ্টি হয়। এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখন W2 কার সাথে পাওয়া যায়, এই যে এটার সাথে গুণ অবস্থায় পাওয়া যায়, তাহলে এটাকে আমরা আগে লিখবো, যেহেতু W2 টা আমাদের সিঙ্গেল করতে হবে। তাহলে M1 T1 W2 ইকুয়াল, এখানে আছে M2 T2 W1। W2 টা তুমি সিঙ্গেল বের করবা, W2 ইকুয়াল, এখন M1 T1 টা কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, তাহলে এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। ওকে, তাহলে M2 T2 W1, আর এখানে আছে M1 T1। এখন দেখো তো ভাই, এখানে M1 মানে কাকে বোঝানো হয়েছে, ও সরি, উপরে তো M2, M2 মানে হচ্ছে 8। ওকে, এর পরবর্তীতে হচ্ছে T2, T2 মানে হচ্ছে আমাদের 36, W1, W1 মানে হচ্ছে আমাদের 15। এরপরে এখানে M1, M1 মানে হচ্ছে 10 ইন্টু T1, T1 মানে হচ্ছে এখানে হচ্ছে 24। ওকে, তাহলে এইখানে কত হয় একটু আমাকে জানো, কত হয়, ওকে, তাইলে 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে, 18টি কেক বানাতে পারবে। ওকে, তাহলে তোমাকে প্রথমে ম্যাথ দেখে বুঝতে হবে যে এই ম্যাথটা কয়টি পার্টে বিভক্ত, একটা পার্টের জন্য কয়টি এলিমেন্ট রয়েছে, সে অনুসারে তুমি কাজ করবা। বুঝে গেল? ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা যারা আনসার করেছো কারেক্ট আনসারই, নাপিস, রাফসা, রাতুল, হ্যাঁ সবার আনসারই হচ্ছে কারেক্ট। সো আমরা হচ্ছে এই অপশনটা আনসার হিসেবে কাউন্ট করতেছি, এই অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে বলা হচ্ছে পিতা মাতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:5:3, তাদের মোট বয়স 75 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর। এখান থেকে তুমি যা ইচ্ছা তা বের করতে পারবা, চাইলে পিতার বয়স, চাইলে মাতার বয়স, চাইলে পুত্রের বয়স, যে কারো বয়স বের করা যাবে। এখন তোমাকে বলা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স আমরা বের করব। এখন দেখো তো, এই যে তাদের টোটাল বয়সটা কত বছর, 75 বছর। এখান থেকে যদি বলে তোমাকে পুত্রের বয়সটা বের করতে, ওই পুত্রের বয়সটা কি টোটাল বয়সের মধ্যে নাই, অবশ্যই আছে, তাহলে পুত্র সেখান থেকে একটা অংশ পাবে। তাহলে পুত্রের বয়স 75-এর একটি অংশ, কি পরিমাণ অংশ, এখন তো এগুলো অনুপাত আকারে দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে অনুপাতগুলোকে যোগ করা, তাহলে 7 যোগ 5 যোগ 3, তাহলে এখানে কত হয় ভাইয়া, 15 হয়। প্রত্যেকটা ম্যাথ তুমি এইভাবে করবা, অনুপাত যখন দেওয়া থাকবে তুমি এখানে একটা বাক চিহ্ন লিখবা, তার পরবর্তীতে হচ্ছে অনুপাতগুলোর যোগফল তুমি নিচে বসাবা। এখন কার বয়স বের করবা, পুত্র না, এখন পর্যন্ত পুত্রের কোনো কিছু আসছে বা পুত্রকে ইন্ডিকেট করছে এমন কোন এলিমেন্ট তুমি আনতে পারছো না। তাইলে এখানে দেখো পিতা মানে বোঝানো হচ্ছে 7K, মাতা মানে বোঝানো হচ্ছে 5K, পুত্র মানে বোঝানো হচ্ছে 3K। তাইলে আমরা পুত্রের জন্য এখানে কত নিব, 3, কারণ পুত্রের বয়সে আমরা বের করতেছি। তাহলে এর পরের 75, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 15। তাহলে 5-15 কত, 5-15 75, তাহলে এখানে 5 গুণ 3, 3 5 কত হয়, 3 5 হচ্ছে 15। তাহলে পুত্রের বয়স কত বছর হবে, পুত্রের বয়স হবে 15 বছর। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, পুত্রের বয়স 15 বছর। ভাইয়া ঠিক কি হচ্ছে, আমরা পিতার বয়স এবং মাতার বয়স কি এভাবে বের করব? হ্যাঁ, তখন পিতার জন্য উপরে শুধু তুমি 7 বসাবা, মাতার জন্য 5 বসাবা, নিচে হচ্ছে আমাদের যে অনুপাতগুলোর যোগফল সেগুলো সেম থাকবে,
আর তারাও হচ্ছে সেটা পিতা হোক মাতা হোক তাদেরও একটা অংশ 75-এর মধ্যে রয়েছে। সো তুমি লিখবে 75-এর এত অংশ। এখন এত অংশটা কি পরিমাণ, অনুপাতের যোগফল অলওয়েজ নিচে থাকবে, আর উপরে হচ্ছে তুমি যাকে ইন্ডিকেট করবে তার মানটা বসাই দিবা। ওকে, প্রশ্নগুলো খুবই সহজ লাগতেছে না? যদি এটা একদম পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রথম সেশনের কোয়েশ্চেন ছিল, এই জন্য একটু সহজ হয়েছিল। হ্যাঁ, আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ অথবা ভর্তি প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছো, তোমার ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে চাও, তোমরা চাইলে আমাদের সিইউসি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ এই কোর্সটিতে ভর্তি হতে পারো। আমাদের ইতিমধ্যে হচ্ছে 5টা ব্যাচে 805 শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যুক্ত আছে। সো তোমরা যারা যুক্ত হবা এই কোর্সটিতে যুক্ত হয়ে যাবা, আর এটিতে হচ্ছে তোমরা 1500 টাকায় যুক্ত হইতে পারবা। হ্যাঁ, 1500 টাকায় যুক্ত হইতে পারবা। আর সবাই হচ্ছে জিজ্ঞেস করো যে আগে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হতো সেগুলো এই 1500 টাকার মধ্যে দেওয়া হবে কিনা। হ্যাঁ, সেম ম্যাটেরিয়ালস গুলো তোমরা পাবো, অর্থাৎ আমাদের তরফ থেকে যে 3টা প্রিন্টেড বই ছিল, সিইউ বিবিএ ক্র্যাকার বুক, সিইউ বিবিএ প্র্যাকটিস বুক, সিইউ বিবিএ এক্সাম বুক, এই 3টা বই তোমরা যদি কেউ যদি নতুন করে ভর্তি হও অবশ্যই পেয়ে যাবা। আর আমাদের এখানে অফলাইন এবং অনলাইন তুমি দুই জায়গাতে এক্সাম দিতে পারবা। অফলাইন বলতে এমন না, অফলাইনের জন্য আমরা যে সিইউ বিবি এক্সাম বুক এই বইটি থেকে তুমি ঘরে বসে অফলাইনে এক্সাম দিতে পারবা। আর অনলাইনে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে এক্সাম দিতে পারবা। এখানে প্রত্যেকটা টপিকের উপর সিরিয়াল এক্সাম দেওয়া রয়েছে। সো এটি তোমরা ওয়েবসাইট থেকে দিবা। আর আমরা তোমাদেরকে সিলেবাসটা শেষ করাবো দুইভাবে। এই যে ওয়েবসাইটের 80টা ক্লাস, এই 80টা ক্লাসের মধ্য দিয়ে সিলেবাসটা অলরেডি ওয়েবসাইটে শেষ করানো হয়েছে 3টা সাবজেক্টের উপর। আর 50টা আমরা লাইভ ক্লাস নিব, যে ক্লাসগুলো আমরা লাইভে নিব, তোমরা ক্লাসগুলো লাইভে করবা। সো লাইভ ক্লাস, ওয়েবসাইটের ক্লাস, এখানে যদি আমরা দুইবার তোমাদেরকে সিলেবাস শেষ করাবো, কিন্তু একই টপিক বারবার পড়াবো, কিন্তু একই টপিকের উপর কোয়েশ্চেন গুলো থাকবে ভিন্ন। অর্থাৎ আমি একটা টপিক পড়াইছি, ওয়েবসাইটের মধ্যে তুমি দেখবা যে ওই টপিকের উপর 20টা কোয়েশ্চেন সলভ করাইছি। লাইভ ক্লাসের মাধ্যমে আমি আরো ওই টপিকের উপর 20টা কোয়েশ্চেন সলভ করাবো, কিন্তু ওই কোয়েশ্চেন গুলো হবে ভিন্ন ভিন্ন। অর্থাৎ যাতে আমরা প্রত্যেকটা টপিকের উপর অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারি, এই জন্য হচ্ছে আমরা এখানে সিলেবাসটা দুইবার শেষ করব। আর তুমি এখানে দুই জায়গায় এক্সাম দিতে পারবে, অর্থাৎ সিইউ বিবি এক্সাম বুক, অর্থাৎ এই বইটিতে হচ্ছে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ডে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া রয়েছে, যেগুলো তুমি ঘরে বসে অফলাইনে পরীক্ষা দিতে পারবা। যে পরীক্ষাগুলো দেওয়ার মধ্য দিয়ে তুমি তোমার পরীক্ষার প্রকৃত টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবো। অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্য দিয়ে তুমি 65টা কোয়েশ্চেনের আনসার ভালো মতো করতে পারতেছো কিনা, বা তোমার টাইম একটু বেশি লাগতেছে কিনা। তোমার মনে হবে যে প্রথম যখন তুমি 2-3টা এক্সাম দিবা তখন একটু টাইম হয়তো বেশি লাগতে পারে, একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ মোটামুটি একটা টাইমের রেঞ্জে চলে আসবে। সো তোমাকে কিন্তু দুই জায়গায় পরীক্ষা দিতে হবে। অনলাইনে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এক্সাম গুলো রয়েছে সেগুলো তুমি দিবা, আর হচ্ছে অফলাইনে এই সিইউবিবি এক্সাম বুক এই বইটির মাধ্যমে হচ্ছে এক্সাম গুলো দিয়ে দিবা। অর্থাৎ এখানে যতগুলো এক্সাম রয়েছে সবগুলো এক্সামই তোমরা দিবা। বিগত সেশনগুলোতে আমরা একটা পিডিএফ আকারে দিয়েছিলাম তোমাদেরকে, এই সেশন আমরা প্রিন্টেড আকারে দিচ্ছি। সো বিগত সেশনও যারা হচ্ছে এটার মধ্যে মোটামুটি 60+ পেয়েছিল তারা কিন্তু একটা সিট পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। সো তোমাদের মার্কস যাদের হচ্ছে 70 বা হচ্ছে 65 ওইরকম উঠে বলা যায় ইনশাল্লাহ ভালো একটা তোমরা আউটপুট পাবা। সো তোমরা যারা ভর্তি হবে এই 3টা বই হচ্ছে তোমাদেরকে 1500 টাকার মধ্যে দেওয়া হবে। সো তোমাদের যেহেতু এটা আলাদা করে বারবার হচ্ছে উত্তর দিতে হয়, আমি এই জন্য একেবারে বলে দিলাম। হ্যাঁ, আর তোমরা ভর্তি হওয়ার জন্য আমাদের 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারবা। এর পরবর্তীতে দেখো 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। এখন মৌলিক সংখ্যা কয়টি আছে এটা জানার আগে তোমাকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। ভাই বুঝি নাই, দেখো এই যে এখানে মনে করো আমি 2 সংখ্যাটা নিলাম, 2 কে 2 দিয়ে তুমি ভাগ করতে পারবা, তাইলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। 2 কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, তাইলে 2 পাওয়া যায়। তাহলে একটু দেখো তো কোন সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া এই 2 কে তুমি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবা না, তাহলে বলা যায় এই 2টা একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপরে যদি ভাইয়া বলি আমি 3টা মৌলিক সংখ্যা কিনা একটু চেক করো তো, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে থাকে 1, 3 কে 1 দিয়ে ভাগ যায়, তাহলে থাকে 3, 3 কে তুমি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবা?
এই যে দেখো তো কোনো সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। এরপর একটু 4টা বিবেচনা করো তো। 4 এর মধ্যে 4 দিয়ে ভাগ যায়, 4 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, ওকে, আবার 4 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়। আমাদের কথা ছিল যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, কিন্তু এই দুইটি ছাড়াও 4 এর মধ্যে আবার 2 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে এটা কি মৌলিক সংখ্যার শর্ত ফিল আপ করতেছে? না, তাহলে 4টা মৌলিক সংখ্যা আমাদের না। বুঝা গেছে কথা? হ্যাঁ। এখন বলা হচ্ছে 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এই যে 1 থেকে 11, এটা অনেকভাবে আসতে পারে, এই জন্য তুমি কি বারবার গণে গণে পরীক্ষার হলে গিয়ে আনসার দিবে এটা? 1 থেকে 11 এর মধ্যে ভাইয়া 2 আমরা চেক করছি 2 হইছে, 3 চেক করলাম 3 হইছে, 4 চেক করছি হয় নাই, 5 চেক করছি হইছে, 6 চেক করছি হয় নাই, এইভাবে তুমি যাবা না। এটার জন্য আমাদের একটা চার্ট একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটু দেখো 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30, অর্থাৎ আমরা রেঞ্জ 10 করে যাচ্ছি এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এরপর হচ্ছে 91 থেকে 100, ওকে। হ্যাঁ, তাহলে আমরা 10টাকে রেঞ্জ দিয়ে মনে রাখবো। আর তোমরা এখানে আরেকটি ভুল করো, সেটা হচ্ছে 1 থেকে 10, আবার এখানে 10টা রিপিট করা যাবে না। মনে রাখবা যে এটা এই যে একদম হচ্ছে আমরা বাম থেকে শুরু করছি না, হ্যাঁ, প্রথমে শুরু করছি, তার মানে সবগুলো শেষ এখানে 1 ডিজিটটা থাকবে। যেমন দেখো 11, 21, 31, লাস্ট ডিজিট কিন্তু 1, আর এখানে হচ্ছে সবগুলো 0 থাকবে। বুঝে গেল কথা? হ্যাঁ। এখন তাইলে ভাইয়া আমরা 1 থেকে যে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, বা আদার যেগুলো রয়েছে রেঞ্জ 10 করে সেখানে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে, এটা আমরা কিভাবে মনে রাখবো? তোমরা তো অনেক কিছুই মনে রাখো এবং হচ্ছে অনেকগুলো নাম্বারও তোমরা মনে রাখো না, মা বাবা ভাই বোনের। এখানে 10 ডিজিটের একটা নম্বর তোমাকে মনে রাখতে হবে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের 4422322321। অনেকে বলবা যে ভাই এটা আমরা কিভাবে মনে রাখবো? তুমি এটা সহজেই মনে রাখতে পারো। ভাইয়া এই কোয়েশ্চনটা তো একটু সহজ ছিল, হ্যাঁ, এই সেশনের কোয়েশ্চনটা একটু সহজ ছিল 23-24-এর। এর পরবর্তী কোয়েশ্চনটা একটু কঠিন করা হয়েছে, আমরা তো সবগুলো সলভ করে করে যাচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেন গুলো ছিল, সাস্টের বি ইউনিটের যে কোয়েশ্চেন গুলো ছিল, সেগুলো আমরা সলভ করব ধীরে ধীরে, যাতে তোমার ম্যাথের উপর যে প্রস্তুতি সেটা যাতে একদম গুছিয়ে 100% পরিণত হয়। এই জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো সলভ করা জরুরি, হ্যাঁ। তাহলে আমরা এখানে মনে রাখবো যে 4422322321, এখানে খুব সহজে মনে রাখা যায়। দেখো 44, এগুলোর অর্ধেক হয়ে গেছে 22, এরপরে 3, এরপরে 22টা আবার রিপিট হয়েছে, 3 থেকে 1 কম 2 থেকে 1 কম হচ্ছে 1, ওকে। হ্যাঁ, তাহলে দেখো 1 থেকে 10 এর মধ্যে তুমি এই যে সিরিয়াল অনুসারে নাম্বারগুলো বসাই দিয়ে চলে যাবা। 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে তুমি বসাই দিয়ে চলে যাবা। তাহলে এখন দেখো তো, তোমাকে যদি কেউ বলে ভাইয়া 1 থেকে 10 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তুমি বলবা 4টা। কেউ যদি হঠাৎ বলে 51 থেকে 60 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 2টা। তার মানে তুমি এটা একটু লিখে রাখবা, তারপর হচ্ছে সিরিয়াল অনুসারে তুমি সাজাই দিয়ে চলে যাবে। তোমার 40 সেকেন্ড মতো সময় লাগতে পারে, কিন্তু তুমি যে আনসারটা দিবে ওটা কারেক্ট আনসার হিসেবে তুমি দিতে পারবা, ওকে। তাহলে আমরা এই প্রশ্নে যাই। তোমাকে বলা হচ্ছে 1 থেকে কত, 1 থেকে হচ্ছে 11, এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো তো 1 থেকে 10 এর ভিতর আমরা মৌলিক সংখ্যা শিখছি কয়টা, দেখো তো এই রেঞ্জের ক্ষেত্রে 4টা। এটা অনেকে আনসার হিসেবে কাউন্ট করে দিয়ে আসে, এটা কিন্তু হবে না। তোমাকে বলছে 1 থেকে 11, তার মানে 11কেও নিতে হবে। এইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কিনা দেখতে হবে। দেখো তো 11 এর মধ্যে 11 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, এরপরে 11 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 11 নিজে একটা মৌলিক সংখ্যা। তাহলে তুমি যদি এই দুইটাকে যোগ করো, তাহলে এখানে কত পাও? 5টা মৌলিক সংখ্যা পাও, ওকে। এক্সাম বুকের কোয়েশ্চেন গুলো বেশি হার্ড এন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। কোয়েশ্চেন গুলো একটু প্রথমে হার্ড লাগবে, কিন্তু তুমি ওই কোয়েশ্চেন গুলো যদি সলভ করতেই পারো, তোমাকে তো বলছি 65 প্লাস যদি সেখান থেকে অ্যাচিভ করতে পারো, ইনশাআল্লাহ ভালো একটা আউটপুট আসবে। তাহলে আমরা এখানে বি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে কারেক্ট আনসার পাচ্ছি, ওকে। ভাইয়া সিইউ বিবেক রেখার বইটা হচ্ছে আমরা অনেক ভালো পেয়েছি, একদম বেসিক কনসেপ্ট থেকে প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান সহ দেওয়া আছে।
এটা আমরা ট্রাই করেছি এই সেশনে আপডেট করার জন্য। যদিও তোমরা কোনো কিছু যদি ভুল ত্রুটি পেয়ে থাকো সেটা আমাদের পেজে জানাবা। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে তোমাকে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য, এটা অপশন টেস্টের সাহায্যে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে দেখো বলা হচ্ছে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য। প্রথমে আমরা 21 কে নিয়ে কি করব, অপশন টেস্ট করব। তাইলে আমরা নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি আমরা মনে করতেছি 21 ধনাত্মক ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি এই দুইটা দ্বারা বিভাজ্য হয় কিনা দেখি। তাহলে আমরা দেখতেছি যে 21 কে 21 দ্বারা ভাগ যায়। ওকে, এখন 21 কে কি 9 দ্বারা ভাগ করা যায়? 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, যাচ্ছে না। বিভাজ্য হইতে হবে বলতেছে, তাহলে হচ্ছে না, তাহলে এই অপশনটা বাদ। এখন বি অপশন আমরা যাব। বি অপশনের মধ্যে দেখো 126, এটাতে আমরা 21 দ্বারা ভাগ করতেছি। 21 দ্বারা ভাগ করলে কত হয়? 21 দ্বারা ভাগ করলে এখানে 6 হয়, তাই না? তাহলে এখানে ভাগ যায় 21 দ্বারা। ওকে, এরপরে আমরা দেখবো যে এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তাহলে 126, এখানে 9, তাহলে 9 একে 9, এখানে থাকে 3, এখানে থাকে 6, তাহলে 4 নং কত? 4 নং হচ্ছে 34। হ্যাঁ, 9 দ্বারাও কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে এখানে 21 দ্বারাও ভাগ যায়, 9 দ্বারাও ভাগ যায়। তাহলে এটাকে আমরা আপাতত আনসার হিসেবে মোটামুটি কাউন্ট করার পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে হচ্ছে এখানে কত আছে? 63 আছে। তাহলে 63 এর মধ্যে 21 দ্বারা যদি আমরা ভাগ দিই, দেখো 63 এর মধ্যে 21 দ্বারা ভাগ দিলে এখানে 3, তাহলে 63 এর মধ্যে ভাগ যায়। এরপরে 63 কে তুমি যদি 9 দ্বারা ভাগ করো, 6 7 সরি 7 নং কত? 7 নং হচ্ছে 63। ওকে, 7 নং 63। এখন দেখো এই জায়গাতেও হচ্ছে 21 ধারা ভাগ যায় এবং 9 ধারা ভাগ যায়, সি অপশনও যায়। ডি অপশনটা আমরা একটু দেখবো। ডি অপশনটা রয়েছে 42। তাইলে 21 দ্বারা তুমি 42 কে ভাগ করতে পারবা। 21 দুগুণে কত? 21 দুগুণে 42। ওকে, এখন এই 42 কে তুমি চাইলেও কি 9 দ্বারা ভাগ করতে পারবা। 3 নং 27, 9 এখানে 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 34, 4 নং 34, 5 নং 45। তাইলে এখানে ভাগ যাচ্ছে না। ওকে, তাইলে এখন আমাদের এখানেও দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় না, এখানেও দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় না। এই দুটি সংখ্যার মধ্যে আমাদের গিয়েছিল। অনেকেই বলতেছো এখানে হচ্ছে আমরা আনসার হিসেবে কাকে কাউন্ট করবো, আবার অনেকে আনসার দিয়েছে 63। এখন এখানে একটা ওয়ার্ড বলা হয়েছে ক্ষুদ্রতম, বলা হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি। এখানে 126 এবং 63 দুইটাইতে হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ পজিটিভ ওয়ালা এবং পূর্ণ নাম্বার। কিন্তু এখানে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে 63, এই জন্য এটা হচ্ছে আমরা আনসার কাউন্ট করব না। এই সি অপশন যেটি রয়েছে এটিকে আমরা আনসার কাউন্ট করব। ওকে, হ্যাঁ তোমরা আলহামদুলিল্লাহ ভালো মতো আনসার দিয়েছো, সবাই পড়াশোনা করতেছে, এটা বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে সামনের যে আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভালো মতো আনসার দিয়ে যাও। আমরা এখানে ট্রাই করতেছি যাতে সবগুলো প্রশ্ন একেবারে কম সময়ের মধ্যে যাতে আনসার দেওয়া যায়। হ্যাঁ, ওকে, ভাই ক্লাসটার কতক্ষণ টাইম লাগতে পারে? 15টা কোয়েশ্চেনের জন্য যতটুকু টাইম লাগে আর কি। হ্যাঁ, একজন ফল বিক্রেতার কিছু আপেল ছিল। আচ্ছা, সে 40% আপেল বিক্রয় করার পরও তার কাছে 420টি আপেল আছে। শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? শুরুতে অবশ্যই তার কাছে যেহেতু 100%, আমরা মনে করবো যে তার কাছে 100% আপেলই ছিল। ওকে, এখন সে 40% আপেল বিক্রয় করার পর কয়টি আছে? 420টি আপেল আছে। এখন শুরুতে যদি 100% আপেল তার কাছে থাকে, এখন সে যদি 40% আপেল বিক্রয় করে ফেলে, আর কয় পার্সেন্ট আপেল থাকবে? 60%। তাহলে আমরা লিখতে পারি যে এই 60% আপেল সমান কয়টি? 420টি। কেন? সে 40% আপেল বিক্রয় করার পরে তার থলেতে দেখতেছে সে হচ্ছে 420টি আপেল। তাহলে 60% তার কাছে আপেল আছে, সেটা মানে 420। তাহলে 1% মানে কত হবে? 1% মানে ভাগ, তাহলে 420 এখানে হচ্ছে আমাদের 60। এরপরে 100%, কারণ শুরুতে জিজ্ঞেস করতেছে, তাহলে 100% মানে এখানে 420 গুণন হচ্ছে 100, নিচে হচ্ছে কত? 60। তাহলে 0 0, 6 7 কত? 6 7 42, 7-এর সাথে 100 গুণ করলে কত হয়? 700 হয়। সো তুমি এটা চাইলে একদম 20 থেকে 30 সেকেন্ডে আনসার করতে পারো। নাপিস, রাইসুল, তার পরবর্তীতে হচ্ছে কি রাজীব, হচ্ছে কি রাসিব, হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে রায়হান, নূর, লতিফ। ওকে, সবাই হচ্ছে এখানে ডি আনসার করেছে, কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে,
এর পরবর্তীতে আমাদের যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ এ বি সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 4 জনের মধ্যে আমরা ভাগ করে দিব। যদি সি এর প্রাপ্ত টাকা, দেখো সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে দেখো, যখন আমরা এখানে অনুপাত দেখব, অনুপাত থেকে যখন স্যালারিতে কনভার্ট করব আমরা মানগুলো, মনে করো আমরা বলতেছি এখানে এ এর টাকা, ওকে, সরাসরি টাকাতে চলে গেছি, তখন এখানে কমন একটা চলক দ্বারা তোমরা গুণ করে দিবা। যেমন এখানে 5 আছে, 5 এর সাথে এক্স গুণ করবা। এরপরে যদি বলা হয় বি এর টাকা, হ্যাঁ, বি এর টাকা কত ছিল, বি মানে বোঝানো হয়েছে সেকেন্ড অর্থাৎ 2 কে, তাহলে এটা হবে 2x, টাকাতে পরিণত হয়েছে। এরপরে সি এর টাকা, সি এর টাকা হবে কত, 4x। এরপরে ডি এর টাকা, ডি এর টাকা হবে 3x। ওকে, হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে সি এর প্রাপ্ত টাকা, সি এর প্রাপ্ত টাকা মানে কোনটা, এই যে 4x টা। ওকে, তাহলে সি এর প্রাপ্ত টাকাটা, সি এর প্রাপ্ত টাকাটা, সি এর প্রাপ্ত টাকা সমান ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়। ডি তে কত ছিল, 3x, তাহলে এই যে ডি, ডি অপেক্ষা আরো কত বেশি, 1000 টাকা বেশি, এই জন্য হচ্ছে প্লাস সাইন। ওকে, তাহলে সি এর প্রাপ্ত টাকাটা ডি অপেক্ষা 1000 টাকা বেশি। ওকে, তাহলে তোমাকে বলছে যে এখন বি এর প্রাপ্ত টাকার পরিমাণটা কত, বি এর প্রাপ্ত টাকা মানে কত, এই যে 2x এর পরিমাণটা কত, এটা আমরা বের করতে পারবো 2 ইন্টু এক্স এর মানটা যদি আমরা জানতে পারি, তাহলে এক্স এর মান তুমি এখান থেকে বের করে নিয়ে আসো। 4x, এটা প্লাস 3x ছিল, এই পাশে আসলে মাইনাস 3x, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে 1000 হবে। 4x থেকে 3x চলে গেলে আরেকটা x থাকে, এখানে কত হয়, এখানে হচ্ছে 1000। তাহলে x এর মান তুমি পাইছো, তাহলে 2 ইন্টু এক্স এর মান তুমি বসাও এখানে 1000, তাহলে কত হয় এখানে 2000 টাকা। তোমাকে যদি বাকিগুলো বলতে হইতো, যদি বলতো যে এ এর কত টাকা, তাহলে এর মধ্যে 5 ইন্টু 1000, হ্যাঁ, 5000 টাকাই হইতো। সো এখানে যে সি অপশন, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, হ্যাঁ, এটাও হচ্ছে তোমরা আলহামদুলিল্লাহ ভালো আনসার করছো, এটাও হচ্ছে তোমরা আনসার করছো যে ভাইয়া সি, হ্যাঁ সি, এটাই ঠিক আছে। ওকে, এটি হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাথ, অর্থাৎ তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ম্যাথের উপর 100% প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য ভার্সিটি ম্যাথ এই কোর্সটি। বিশেষ করে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের বা মানবিক বিভাগের, বা তোমরা যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাথ এই কোর্সটি। ওকে, এই কোর্সটিতে তুমি আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোতে ম্যাথের উপর 100% প্রস্তুতি সম্পন্ন করতে পারবা, হ্যাঁ, বা তুমি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়গুলোর কোন ইউনিটগুলোতে পরীক্ষা দিতে চাচ্ছ যেখানে তোমার ম্যাথটা অবশ্যই লাগবে, সেটা যদি একটু দেখো। যে সকল বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর আমরা এই কোর্সটির মধ্য দিয়ে তোমার প্রস্তুতিটা ম্যাথের উপর 100% সম্পন্ন করব, এটা অনেক ইউনিটে তুমি দেখবা যে হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা নামে আছে, হ্যাঁ, আমি এখানে ম্যাথের সাথে, আমি এখানে ম্যাথের সাথে যে আমাদের আইকিউ পার্টটা, সেই আইকিউ পার্টটাও পড়াই দিচ্ছি। সো এখানে আসলে তোমার এই কোর্সটা নিয়ে বা হচ্ছে এই কোর্সটার মধ্যে ক্লাস করে তুমি কোন কোন ইউনিট গুলোতে ম্যাথের উপর 100% প্রস্তুতিটা নিতে পারবা। ওকে, তাহলে এটা একটু যদি তুমি দেখো। ওকে, থ্যাংক ইউ। এটা যদি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এর পরবর্তীতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ম্যাথের উপর হচ্ছে আমাদের 30 নম্বর বরাদ্দ থাকে, আর ডি ইউনিটে যেটি হচ্ছে আমাদের আইকিউ পার্ট, সেখানে 20 নম্বর বরাদ্দ থাকে। অর্থাৎ ডি ইউনিটের 20 নাম্বার আমি এখানে যেহেতু ম্যাথ এবং হচ্ছে আইকিউ পার্ট দুইটাই পড়াই দিচ্ছি, সো ইনশাআল্লাহ এটা ডি ইউনিটের জন্য হচ্ছে কভার করবে, সি ইউনিটের জন্য হচ্ছে কভার করবে। এর পরবর্তীতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এখানে হচ্ছে আমাদের 24 নাম্বার রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তার উপর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটেও হচ্ছে এখানে 24 নম্বর রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তার উপর। আর এখানে হচ্ছে 72 নাম্বারের পরীক্ষাটা হয়, মানে প্রশ্নের মধ্যে 72 নাম্বারের মধ্যে সেখানে 24 নাম্বার কিন্তু এই পার্টের উপর রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, ডি ইউনিট,
এর পরবর্তী হচ্ছে জেড ইউনিট, এর পরবর্তীতে হচ্ছে ই ইউনিট। ই ইউনিটটা হচ্ছে যারা হচ্ছে এখানে বিভাগ পরিবর্তন, অর্থাৎ যারা হচ্ছে আমাদের অবাণিজ্য শাখার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 20 নম্বর এই যে আমাদের এই কোর্সটার মধ্যে তুমি পেয়ে যাবা, মানে এই যে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার উপর হচ্ছে যে 20 নাম্বার, এটা অবাণিজ্যের জন্য। আর যারা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে গাণিতিক বুদ্ধিমত্তা সেটার মধ্যে হচ্ছে 24 নাম্বার রয়েছে। এর পরবর্তীতে যে আমাদের ডি ইউনিটের মধ্যে সাধারণত আইকিউ পার্ট, এখানে 4 নম্বর রয়েছে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা হিউজ নাম্বার কিন্তু এখানে রয়েছে, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাণিতিক বুদ্ধিমত্তার উপর এটা তো হচ্ছে অনেকে প্রস্তুতি নিয়ে যায় না, তুমি যদি মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো, এখানে যেমন 24 নাম্বার রয়েছে, সেখানে যদি তুমি 20 আপ তুলতে পারো সেটা কিন্তু তুমি অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু 30 নম্বর গাণিতিক বুদ্ধিমত্তার উপরে রয়েছে। ওকে, এর পরবর্তীতে যদি তুমি সাস্টের বি ইউনিটটা দেখো, সাস্টের বি ইউনিটে কিন্তু হচ্ছে 15 নাম্বার রয়েছে, যেখানে 80 নম্বরের পরীক্ষা হয়। ওকে, সো আমি একেবারে হচ্ছে এখানে তোমাকে নম্বর সহ দিয়ে দিলাম, তুমি যে নাম্বারটা এই গাণিতিক বুদ্ধিমত্তার উপরে পাবা। এখানে আমি দুইটা পার্টই পড়াচ্ছি আসলে, ম্যাথ এবং হচ্ছে আইকিউ, যেহেতু গাণিতিক বুদ্ধিমত্তা এখানে ম্যাথ পার্টটাও আসবে, এর পরবর্তীতে হচ্ছে আইকিউ পার্ট থেকে কোয়েশ্চেন করা হতে পারে। সেখানে দেখো এই গাণিতিক বুদ্ধিমত্তার উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটগুলোতে কিন্তু হিউজ একটা নাম্বার রয়েছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিডি তে হচ্ছে 30 এবং হচ্ছে 20 নাম্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি তে 24 নাম্বার, ডি ইউনিটে হচ্ছে 24 নাম্বার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 24 নাম্বার, এর পরবর্তীতে অবাণিজ্য শাখার জন্য যেটা ইউনিট সেখানে 20 নম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 30 নাম্বার, সাস্টের বি ইউনিটে হচ্ছে 15 নাম্বার, যেখানে হচ্ছে এটা 80 নম্বরের পরীক্ষা হয়। ওকে, সো তুমি যদি এই কোর্সটা নাও, সেখানে আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিচ্ছি। আর এই কোর্সটা আমি রান করতেছি, মানে এখানে সম্পূর্ণ কোর্স যেটা তোমরা আমাকেই পাবা। এই কোর্সটার ফি হচ্ছে 750 টাকা। 750 টাকা দিয়ে তুমি ভার্সিটি ম্যাথ অর্থাৎ গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সটি একদম পরীক্ষার আগের রাত পর্যন্ত করতে পারবা। আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওয়েবসাইটের মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করেছি। এর পরবর্তীতে হচ্ছে ইউনিট ভিত্তিক, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভিত্তিক হচ্ছে কিছু ক্লাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভিত্তিক ক্লাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভিত্তিক কিছু ক্লাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভিত্তিক কিছু ক্লাস, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলোর এই ইউনিটগুলোর ক্লাস তুমি পেয়ে যাবা। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ তাদের জন্য কিন্তু এখানে হিউজ সিট রয়েছে, টোটাল 500 সামথিং সিট রয়েছে, সেখানে হচ্ছে 400 প্লাস সিট ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে। আর এখানে গাণিতিক বুদ্ধিমত্তার উপর কিন্তু 24 নম্বর রয়েছে, এটা হচ্ছে 72 নম্বরের পরীক্ষাটা হয়। সো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা পাঠটা যদি ভালো করতে পারো, তোমার মেরিটটা অনেক সামনে থাকবে ইনশাল্লাহ। সো তোমরা যারা এই ইউনিটগুলোতে পরীক্ষা দিবা, তোমরা চাইলে ভার্সিটি ম্যাথ এই কোর্সটা নিতে পারো, যদিও এটা গাণিতিক বুদ্ধিমত্তার উপর, মানে আমি তো বলেছি এখানে দুইটা পার্টে আমি পড়াইছি এবং পড়াচ্ছি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে আসলে তোমরা কিভাবে করবা, যদি ডেমো দেখতে চাও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমার একটা আলাদা প্লেলিস্ট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্কুলের। এখানে 8 ঘন্টার হচ্ছে তুমি 7টা লেকচার দেখতে পাবো, যেখানে আমি রিটেন সহ পড়াইছি। এটা বিগত বছরের ক্লাস, সেটি তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো। এই বছরে কিন্তু এখানে রিটেন নাই, অর্থাৎ তুমি যে এমসিকিউ পদ্ধতির ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখলে হয়ে যাবে। লাস্টের যে 3টা ক্লাস ছিল এগুলো আমি রিটেনের উপর নিয়েছিলাম, যেহেতু এর আগের সেশনে অর্থাৎ 24-25 সেশনে রিটেন ছিল, আমি রিটেন সহ সেখানে পড়িয়েছিলাম, তুমি এই ক্লাসগুলো দেখতে পারো। বা সাস্টের বি ইউনিটের ক্লাস রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটেরও আমার ক্লাস রয়েছে, সি ইউনিটের গুলো তো তোমরা প্রতিনিয়ত করতেছো। এর পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের তোমরা একটু প্লে লিস্টটা যদি খুঁজো তাহলে তুমি পেয়ে যাবে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে গেলে, অথবা আমাদের পেজও থাকতে পারে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 750 টাকা দিয়ে হচ্ছে এই কোর্সটা নিতে পারবা একদম। এই ইউনিটগুলোর পরীক্ষা যতদিন পর্যন্ত শেষ না হয় তুমি ততদিন পর্যন্ত হচ্ছে ওয়েবসাইটে লাইভে আমাকে পাবা ইনশাল্লাহ। এর পরবর্তীতে দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান রেট 3.2, শেষের 40 ওভারে রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। এখন খেলাটা আসলে কয় ওভারের মনে হচ্ছে দেখো তো। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান রেট হচ্ছে 3.2, শেষের 40 ওভার, তাহলে আগে ছিল 10 ওভার আবার শেষের হচ্ছে 40 ওভার, তাহলে এটা আমাদের খেলাটা ছিল হচ্ছে 50 ওভারের, অর্থাৎ এখানে ওভারটা হচ্ছে 50। ওকে, এখন একটা ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে যদি রান রেট 3.2 হয়, ওই 10 ওভারের মধ্যে মোট রান কত ছিল বলতো? মোট রান ছিল
এক ওভারে যদি 3.2 করে আসে তাহলে 10 ওভারে কত হবে, আরো বেশি, বেশি হইলে গুণ, অর্থাৎ 32 রান। এখন তোমাকে বলা হচ্ছে শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। এটা কয় ওভারের রান? এটা 10 ওভারের রান। এটা একটু লিখে রাখবে, এটা হচ্ছে 10 ওভারের রান। এখন তুমি টার্গেট দিচ্ছ কত? 282, তার মানে 50 ওভারের ক্ষেত্রে মোট রান হচ্ছে কত ভাইয়া? মোট রান হচ্ছে 282 রান। এখন আমাকে বলো তো 40 ওভারে কয় রান হবে? 40 ওভারে রান হবে, এই যে 50 ওভারের রান থেকে 10 ওভারের রান তুমি যদি কি দাও, বাদ দাও, এটা হচ্ছে 32, তাহলে তোমার আসে এখানে কত? 250 রান। এই 250 রান তুমি কয় ওভারে তুলবা? 40 ওভারে। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে রান রেট কত হবে সেখানে, তাহলে রান রেট, ওকে, রান রেট মানে হচ্ছে আমাদের মোট রান, এর পরবর্তীতে হচ্ছে মোট ওভার। হ্যাঁ, এটা তুমি নিজেই সলভ করতে পারবা। সো এখানে কত আসে একটু বলো আমাকে। এখানে কত হয়? 6.25, অর্থাৎ 6.25। হ্যাঁ, রান রেটটা হচ্ছে 6.25। ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে আমার হচ্ছে এ অপশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা একেবারেই সহজ, তুমি যদি একবার সলভ করো তাহলে এরপর হচ্ছে অনেক দ্রুত সময়ের মধ্যে পেরে যাওয়া। একজন ব্যক্তি 1400 টাকা একটি সাইকেল কিনে উহা 15% ক্ষতিতে বিক্রয় করে, সাইকেলের বিক্রয় মূল্যটা কত? ওই যে তোমাকে বলছিলাম তুমি সূত্রের সাহায্য করতে পারো অথবা ঐকিক নিয়মের সাহায্য করতে পারো। আমরা তো সূত্রের সাহায্য করাটা হচ্ছে সবচেয়ে বেটার ফিল করি, তাই না? হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল হচ্ছে, এখানে ছিল কি সূত্রটা? বিক্রয় মূল্য, এখানে ছিল 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি গুণন কত? গুণন হচ্ছে 100। ওকে, এখন দেখো তো এই সাইকেলটা কত টাকা দিয়ে কিনেছিল? 1400 টাকা দিয়ে একটা সাইকেল কিনে, তাইলে ক্রয় মূল্য হবে আমাদের 1400, বিক্রয় মূল্য দেওয়া আছে না ভাইয়া, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। 100টা হচ্ছে উপরে ছিল, আমরা উপরে লিখতেছি, আর নিচে 100টা তো থাকবেই। এখন কি হয়েছিল তার ক্ষতি? ক্ষতি মানে এখানে কোন ধরনের সাইন? নেগেটিভ সাইন। কত পার্সেন্ট? 15, তাহলে আমরা এখানে 15 বসাবো। তাহলে এখানে দেখো 1400 ইকুয়াল, এখানে আমাদের দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য, আমি এটা হচ্ছে সংক্ষেপে লিখতেছি, গুণন হচ্ছে 100, 100 থেকে যদি 15 চলে যায় তাহলে এখানে কত হয়? 85। এখানে নিচে মনে মনে চাইলে এক ধরতে পারো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, তুমি চাইলে এটা 2 লাইনে শেষ করে দিতে পারো। ওকে, তাহলে বিক্রয় মূল্য ইনটু হচ্ছে আমাদের এখানে 100, আর এখানে হচ্ছে 1400 গুণন হচ্ছে 85। তাহলে বিক্রয় মূল্য বের করবে, এটাকে সিঙ্গেল রাখো, আর এখানে হচ্ছে 1400 গুণন হচ্ছে 85, আর নিচে কত হবে? তাইলে এখানে 100টা গুণ অবস্থায় রয়েছে, এখানে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, 0 0, এই 0 0 ক্যান্সেল। তাহলে 14 এর সাথে 85 যদি তুমি গুণ করো কত পাও একটু বলো। হ্যাঁ, 1190। 1100 কত? 1190। এখন আমার আনসারটা ঠিক আছে কিনা ভাইয়া, এটা একটু দেখতে হবে না? হ্যাঁ, তাহলে 1190 আমরা সি কে আনসার হিসেবে পাচ্ছি। এখন দেখো একজন ব্যক্তি 1400 টাকা দিয়ে কিনছে, সে আবার 15% ক্ষতিতে অলরেডি আছে, তাহলে কি না এর পরবর্তী আমি যে বিক্রয় করবো আমাকে কম টাকা দিয়ে বিক্রয় করতে হবে না, মানে আমি যাতে ক্ষতিতে থাকি। হ্যাঁ, তাহলে দেখো 1400 টাকা তার ছিল ক্রয় মূল্য, কিন্তু তার বিক্রয় মূল্য কত? 1190। সে বেশি টাকা দিয়ে বিক্রয় করতে পারতেছে না, বেশি টাকা দিয়ে বিক্রি করলে তো তার লাভ হইতো, কম টাকা দিয়ে যেহেতু সে বিক্রয় করতেছে তাইলে তার এখানে ক্ষতি হয়েছে। তাহলে আমার আনসার কারেক্ট আছে। ওকে, তাহলে 1190, এই যে সি অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে দেখতেছো যে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন না, মানে মোটামুটি এখানে প্রথমে, এর পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন হয়েছে ইতিমধ্যে। একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা 4 বছরে সুদে আসলে 15,500 টাকা হয়, সুদের হার কত? এখানে কি তোমাকে চক্রবৃদ্ধি কোনো ওয়ার্ড লিখে আছে? না, তার মানে এটা সরল সুদকে বোঝানো হয়েছে। সরল সুদের ক্ষেত্রে আমি বারবার বলি আমরা কয়টা সূত্র মনে রাখবো? একটা সূত্র মনে রাখবো। সে একটা সূত্রটা কি ভাইয়া? সে একটা সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর। এখানে আই মানে কি বোঝায়? আই মানে বোঝায় ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। এরপরে পি মানে কি বোঝায়? পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আমাদের মূলধন। এন মানে হচ্ছে আমাদের বছরের সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স, তাইলে এটা হচ্ছে বছরের সংখ্যা। মনে রাখবে এখানে কোনো সময় যদি মাস দিয়ে দেওয়া হয় সেটাকে অবশ্যই তোমাকে বছরে কনভার্ট করে নিয়ে যেতে হবে, যদি মাস দিয়ে ম্যাথটা করে আসো তখন কিন্তু আনসার রং আসবে। এরপরে আটটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার।
আমরা এখন কোনটা বের করব, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটাই তোমাকে বের করতে বলতেছে। ওকে, আর মুনাফার হারটা অলওয়েজ দেখবে যেটা পার্সেন্টেজে দেওয়া আছে। ও পার্সেন্টেজ মানে এটা একটু বলে রাখি, তোমরা অবশ্যই জানো পার্সেন্টেজ মানে কাকে বোঝায়, 1/100 কে বোঝায়। ওকে, পার্সেন্টেজ মানে 1/100 কে বুঝে। আমাদেরকে যাই কিছু বের করতে হোক না কেন, আমরা যে একটা সূত্র জানি, একটা সূত্রটা অলওয়েজ অ্যাপ্লাই করব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা আমরা জানি যে ভাইয়া আই ইকুয়াল টু পি এন আর। এখন বলতেছে এখানে আর বের করতে, তাহলে এই পার্টটা এইদিকে নিয়ে আসো। পি এন আর ইকুয়াল টু হচ্ছে আই। এখন আমরা আর বের করব, আই আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই, এখানে পি এনটা গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে গেলে কি অবস্থা হয়ে যাবে, ভাগ অবস্থায়। ওকে, এখন আই এর পরিমাণ কত, অর্থাৎ সুদ কত ছিল। তোমরা বলবো যে ভাই এখানে 4 বছর, আপনি এর মান 4 বসাই দেন, বসাই দিলাম। এখানে মূলধন দেখো একটা নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকাকে যদি তুমি রাখো মনে করো ব্যাংকে, 4 বছরে তোমাকে ব্যাংক ফেরত দিবে সুদ আসলে 15,500 টাকা। তাহলে এই যে 12,500 টাকা তুমি এটা জমা রাখতেছো না, যেটা জমা রাখে সেটা কি, সেটাই তো মূলধন। তাহলে এখানে হবে 12,000 কত 500। ওকে, এখন তুমি জমা দিয়েছিলে 12,500, তোমাকে দিচ্ছে 15,500, তার মানে এটা সুদে আসলে। তার মানে এটা পি প্লাস আই, অর্থাৎ মূলধন এবং সুদ দুইটা মিলে কত হচ্ছে, দুইটা মিলে হচ্ছে 15,500। তোমার দরকার হচ্ছে আই এর মান, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে এখানে 15,500 থেকে আমার মূলধনটা বাদ দিতে হবে, অর্থাৎ পিটা ওই পাশে গেলে নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে 15,000 মাইনাস এই যে মূলধন, মূলধনটা কত এখানে 12,500। তাহলে এখন আমাকে বলো 15,000 থেকে, ও সরি এটা 15,500 ছিল, আমি এখানে এই যে থার্ড লাইনটা এখানে হচ্ছে 15,500 হবে। ওকে, 15,500, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3,000, তাই না? হ্যাঁ 3,000। তাহলে এই 3,000 কার মান পাইছো, আয়ের মান। তাহলে আয়ের মানটা হচ্ছে এখানে 3,000। ওকে, হ্যাঁ। তাইলে এরপরে দেখো এখানে 3,000, নিচে হচ্ছে 12,500 গুণন 4, তাহলে এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এই শূন্য এই শূন্য ক্যান্সেল। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে 30, আর এখানে নিচে দেখতে পাচ্ছ যে কত 125 গুণন 4 অর্থাৎ 500। তাহলে এখন 30কে তুমি 500 দিয়ে ভাগ করো, 30কে তুমি হচ্ছে 500 দিয়ে ভাগ করো, তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে 0.06, তাই না? হ্যাঁ 0.06। এটা তুমি কি বের করতেছো, আর আরটা অলওয়েজ কিসে থাকবে বলছিলাম, পার্সেন্টেজে। তাহলে এখানে তুমি হচ্ছে অলওয়েজ একটা 100% গুণ করবা, ম্যাথ করার পরও করতে পারো, অথবা ইনটু 100 তুমি বসাই দিলেও দিতে পারো। তাহলে তোমার আনসার কত হচ্ছে 6%। ওকে, 6% মানে এখানে আনসার কোনটা, ডি অপশন, অর্থাৎ 6% হচ্ছে কারেক্ট আনসার। মাশাআল্লাহ, তোমরা সবাই হচ্ছে ডিটা কারেক্ট আনসার করছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই ম্যাথ গুলো কিন্তু ধরে ফেলেছি, অর্থাৎ কোন টাইপ থেকে আসলে কোয়েশ্চেন গুলো করা হচ্ছে। যেমন এখানে চক্রবৃদ্ধির উল্লেখ নেই, তাহলে আমরা চক্রবৃদ্ধিতে যাব না, সরল সুদের ক্ষেত্রে থাকবো। এখন সরল সুদের ক্ষেত্রে কোন এলিমেন্টটা দেওয়া নেই সেটা আমরা বের করব। আর আটটা বের করার সময় তুমি সর্বশেষ আনসারে গিয়ে 100% গুণ করতে পারো, অথবা আই এর সাথে 100টা তুমি দিয়ে দিতে পারো। এরপরে দেখো একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করলো এবং পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করলো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল। দেখো গড়ে ঘন্টা প্রতি কত মাইল, এটা মানে আসলে কি বুঝাইছে, এটা মানে আসলে গতি বেগকে বুঝাইছে কিনা দেখো তো ভাইয়া। গতি বেগ সমান আমরা জানি যে দূরত্ব ডিভাইডেড বাই কি, সময়। দূরত্ব ডিভাইডেড বাই কি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তোমাকে বলা হচ্ছে ঘন্টা প্রতি, হ্যাঁ এই যে সময়, ঘন্টা প্রতি কত মাইল, কত মাইল মানে দূরত্বকে বোঝানো হয়েছে, তার মানে তোমাকে এক্সাক্ট বোঝানো হচ্ছে কাকে, গতিবেগকে। কি ধরনের গতিবেগ এটা, গড়ে ঘন্টা প্রতি কত মাইল মানে গড় গতিবেগকে বোঝানো হয়েছে, শুধু গতিবেগ না, এটা কি, এটা হচ্ছে গড় গতিবেগ। এখন গড় গতিবেগের এখানে শুধু মনে রাখবা যে এখানে যে দূরত্বটা হবে সেটা হবে মোট দূরত্ব, আর নিচে যে সময়টা থাকবে সেটা হবে মোট সময়। ওকে, হ্যাঁ। এখন একটু দেখো, তাইলে আমরা পরবর্তীটা একটু আগে করে এরপর হচ্ছে প্রথমটাতে আসবো। এবং পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করছে, তার মানে দেখো সে যখন 3 ঘন্টায় ভ্রমণ করছিল কয় মাইল, 60 মাইল। আমরা দূরত্বটা উপরে বসাইছি, এখানে 3 ঘন্টা বসাইছি, তুমি একটু দেখো। এখন একজন মানুষ প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় 30 মাইল বেগে যায়, 2 ঘন্টা ভ্রমণ করলো, তার মানে সে 1 ঘন্টায় কত মাইল বেগে, এখানে ঘন্টায় 30 মাইল বেগে মানে 1 ঘন্টায় সে 30 মাইল যায়। এই যে দেখো ঘন্টায় মানে এখানে 1 ঘন্টায় 30 মাইল যায় বোঝানো হচ্ছে, 1 ঘন্টায় 30 মাইল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ঘন্টায় যায় কত মাইল, 1 ঘন্টায় যায় 30 মাইল। সে আসলে কয় ঘন্টা গিয়েছিল, সে হচ্ছে 2 ঘন্টা ভ্রমণ করছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে,
আরো বেশি যাবে, বেশি হইলে কি গুণ, তাহলে 30 গুণ 2 মাইল। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের 60 মাইল। তাহলে দেখো তো ভাইয়া, প্রথমে এই যে 2 ঘন্টায় গিয়েছিল কত, 60 মাইল। তাহলে 2 ঘন্টায় 60 মাইল, পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল। এখানে তুমি একটু কনফিউজড হয়ে যাবা, এটা কিন্তু সুন্দর লাইন আছে আমাদের, পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল, 3 ঘন্টায় 60 মাইল, কিন্তু প্রথমে প্রতি ঘন্টায় 30 মাইল বেগে তোমাকে বোঝানো হচ্ছে সে 1 ঘন্টায় 30 মাইল যায়, এটা গতিবেগ, এই যে এতটুকু যেটা দেওয়া আছে এই যে ব্যাগ। তাহলে 1 ঘন্টায় 30 মাইল যায়, সে তো 2 ঘন্টা প্রমাণ করছে, তাহলে 2 ঘন্টায় আরো বেশি যাবে, তাহলে গুণ। তাহলে 2 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এখানে কত মাইল, 60 মাইল। উপরে কি টোটাল আমি ডিস্টেন্স নিয়েছি, হ্যাঁ নিচে কি টোটাল টাইম নিয়েছি, ওকে। তাহলে আমার এখানে কত হয়, এখানে 60 এবং 60 120, অর্থাৎ 120, আর এখানে নিচে কত হয় 5। তাহলে তোমার এখানে কত আসে বলো, তোমার এখানে আসে 24 না, হ্যাঁ 24, হ্যাঁ তোমরাও আনসার করতেছো 24। তাহলে আমাদের যে বি অপশন, এই বি অপশনটা হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার, বুঝে গেছে কথা, ওকে ওকে 24। তাহলে এর পরবর্তীতে আমরা যাই। এখন দেখো, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? তোমরা যারা আমি তো জানি না আসলে, যারা চান্স পেয়েছো তারা আহ, আছো কিনা। এখানে 22 সেশনের যে কোয়েশ্চনটা, অর্থাৎ এই কোয়েশ্চনটা করা হয়েছিল, এখানে কিন্তু বাংলা ভার্সনের যে কোয়েশ্চনটা ছিল সেখানে কিন্তু আনসার ছিল না। এখানের যে আনসারটা আসবে সেটা কিন্তু ছিল না, ইংলিশ ভার্সনের যে কোয়েশ্চনটা ছিল সেখানে কারেক্ট আনসার ছিল। এটা অনেকে হচ্ছে না দাগে চলে আসছিল, সো তারা হচ্ছে ভালো করছিল যেহেতু এখানে আনসার নাই। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু হুবহু হচ্ছে আমরা যখন পড়াইছিলাম, মানে একদম স্লাইড থেকে তুলে দেওয়া হয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ করে নাই আসলে, কিন্তু আনসারটা হয়তো মিস্টেকে দেয় নাই, কিন্তু ইংলিশ ভার্সনের মধ্যে কারেক্ট আনসারটা ছিল। অর্থাৎ এখানে 4টা আনসারের মধ্যে ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন ছিল আর কি, মানে আনসার ছিল না। তাহলে বলা হচ্ছে এখানে একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14 বছর, তার মানে এটা গড় থেকে করা হয়েছে, গড় বয়স আছে 20 জন ছাত্র, মানে রাশির সংখ্যা আছে। তাহলে আমার বের করার কি আছে, সমষ্টি আছে, মানে আমি সমষ্টিটা বের করতে পারবো, অর্থাৎ টোটাল 20 জন ছাত্রের মোট বয়সটা কত। এরপরে যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, এখানে ছিল 20 জন ছাত্র, এখানে আসি বলতেছে শিক্ষকের বয়স যোগ করা হলে, শিক্ষকের বয়স যোগ করা হয় মানে 20 জনের সাথে একজন যোগ হচ্ছে, তার মানে এই পার্টে মানুষ হয়েছে কয়জন, 21 জন। গড় বয়স 1 বছর বেড়ে যায়, আগে গড় বয়স ছিল 14, এখন 1 বছর বাড়া মানে 14 যোগ 1 অর্থাৎ 15 হয়ে গেছে। ওকে, তুমি দুই জায়গা থেকে সুন্দর মতো আগে সমষ্টিটা বের করে, কারণ তোমার অপশনই আছে শুধু সমষ্টি বের করার, বাকিগুলো তো দেওয়াই আছে। তাহলে আমরা গড়ের ক্ষেত্রে সূত্রটা তো জানি তাই না, হ্যাঁ তাহলে গড় ইকুয়াল কি ভাইয়া, গড় ইকুয়াল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এটার নিচে মনে মনে এক কল্পনা করতে পারো, একের সাথে সমষ্টি গুণন, গড়ের সাথে রাশির সংখ্যা গুণন। তাহলে সমষ্টির সাথে এক গুণন করলে কি হবে, সমষ্টি হবে। তাহলে এখানে থাকে গড় ইন্টু কি, গড় ইন্টু রাশির সংখ্যা। ওকে, তাহলে এখানে বলো গড় কত ছিল, গড় ছিল হচ্ছে আমাদের 14, মানুষ কয়জন ছিল, রাশির সংখ্যা হচ্ছে 20। ওকে, এটা ছিল না, এটাই তো ছিল তাই না, তোমরা অনেকে আনসার দেওয়া শুরু করছো। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে তাদের টোটাল বয়স ছিল 280 বছর। এখানে নিচে একটু লিখে রাখতে পারো যাতে তুমি পরীক্ষার হলে একদম সুন্দর মতো করতে পারো, এটা ছিল 20 জনের। ওকে, এখন ঠিক আমরা আরেকটা সমষ্টি বের করব, যেটি হচ্ছে 21 জনের। সমষ্টি সমান আমরা তো এখানে দেখতে পাচ্ছি গড় গুণন রাশির সংখ্যা। ওকে, তাহলে এইখানে গড় কত ভাইয়া, এখানে গড় হচ্ছে আমাদের 1 বছর বেড়ে যায়, তার মানে 15 গুণন রাশির সংখ্যা, এখানে হচ্ছে একজন বেড়ে গেছে, কারণ হচ্ছে এখানে শিক্ষকের বয়স যোগ করা হচ্ছে। তাহলে 21 গুণন হচ্ছে 15, তাহলে এখানে দেখা যায় হচ্ছে কত, 315। এই যে 315, এটা কয়জনের সমষ্টি, এটা সমষ্টি কিন্তু হচ্ছে আমাদের 21 জনের, আর এখানে ছিল 20 জনের। তুমি যদি 21 জনের সমষ্টি থেকে 20 জনের সমষ্টিটা বাদ দাও, তাহলে একজনের বয়স পাও না, ওই একজন খেয়ে। এই যে 21 জনের মধ্যে শিক্ষক সহ ছিল, 20 জনের মধ্যে সবগুলো ছাত্র ছিল, তার মানে একজন উনি শিক্ষক ছিলেন। তাহলে 21 জনের বয়স আমরা দেখতে পাচ্ছি এখানে 315, আর এখানে কত হয়, এখানে 20 জনেরটা হচ্ছে 280। ওকে, 280, তাহলে এখানে কত হয়েছে, এখানে হয়েছে 35 বছর। ওকে, 35 বছর, এই 35টা হচ্ছে দেওয়া ছিল না, বুঝে গেছে, 39টা হয়তো দেওয়া ছিল। ওকে, তোমরা যারা আনসার করেছো রব্বি সায়েদ তায়েফ, তার পরবর্তীতে হচ্ছে মাপিসা, আরো যারা বাকিরা আনসার করছো সবারই আনসার কারেক্ট, ঠিক আছে, বি অপশন।
সো তুমি এই রিলেটেড ম্যাথ গুলো একটু বেশি দেখে যাবে, এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। এরপরে তোমাকে বলা হচ্ছে 7-এর 300% এবং 5-এর 200% মধ্যে পার্থক্য কত। দেখো কি সহজ কোয়েশ্চেন আসলে এসেছিল। তাহলে 7-এর 300% পার্থক্য মানে বিয়োগ, 5-এর কত, 5-এর 200%। তাহলে তোমাকে বলা হচ্ছে এখানে পার্থক্যটা কত। তাহলে 7 এর মানে গুণন মনে রাখবা 300, এই পার্সেন্ট মানে কি বলছিলাম, পার্সেন্ট মানে হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 100, অর্থাৎ 100/1। তাহলে নিচে অবশ্যই কি থাকবে, 100 থাকবে। ভাই ওয়ানটা ওয়ানের সাথে 300 গুণ হলে 300ই থাকে, মাইনাস এখানে 5 গুণন, আর এখানে হচ্ছে উপরে 200, নিচে কত, নিচে হচ্ছে 100। তাহলে 0 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল, এই 0 এই 0 ক্যান্সেল। তাহলে 3 সাথে এখানে 21, 5 দুগুণে কত, 10। তার মানে এখানে পার্থক্য আসে কত, 11। ওকে, হ্যাঁ তোমরা 11ই হচ্ছে আনসার করছো, হ্যাঁ 11। হ্যাঁ, সি অপশন যেটি আছে এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, এরপরে দেখো রোবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। এখানে রোবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারবে, তার ছেলে 12 দিনে ওই কাজটি শেষ করতে পারে। তাদের দুইজন একসাথে কতদিনে ওই কাজ শেষ করতে পারবে। একসাথে কাজ করা, এটা আমাদের জন্য ভালো না, পজিটিভ ডিরেকশন। তার মানে এখানে যা আসবে পজিটিভ সাইনে আসবে। তুমি সব সময় এই যে ছেলে এবং হচ্ছে রোবেল, এগুলা উপরে বসাবা গুণ আকারে। এটা একাকি করলেও একসাথে করলেও উপরে অলওয়েজ গুণ থাকবে। নিচে যেহেতু আমাদের একত্রে করবে বলতেছে, তাহলে দুইজনকে আমরা যোগ করব। ভাইয়া যদি একাকি কোনো কেউ করতে চাইতো তখন আমরা এখানে নেগেটিভ সাইন বসাইতাম। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 96, আর এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 20। তাহলে এখানে আসলে কত হচ্ছে, 4.8, তাই না? এটা কি না? হ্যাঁ তোমরা আনসার করছো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এ অপশনটা। তোমরা যারা সবাই সি সি বলতেছো, এটা কি এর আগের কোয়েশ্চেনটা ছিল হয়তো, আমি একটু দেখি। হ্যাঁ, এটা এর আগের কোয়েশ্চেনটা। তাইলে এটা যদি একত্রে হইলে নিচে আমরা যোগ বসাবো, যদি একাকি হয় নিচে বিয়োগ বসাবো, সবগুলো সেম থাকবে আগের মতো। ওকে, ঠিক আছে তাইলে। ওকে, এরপরে দেখো মিস্টার জামান একটি ভূমির 8/5 মালিক। আচ্ছা, তিনি তার অংশের 5/1 বিক্রয় করে 1,00,000 টাকায়। ভূমির মূল্য কত ছিল, ভূমির মূল্য আমরা জানি না কত ছিল সেটা। হ্যাঁ, তার হচ্ছে এই যে 8/5 মালিক সে। এখন বলা হচ্ছে দেখো 5/1 মূল্য কত, 1,00,000 টাকা। ওকে, হ্যাঁ। এখন যদি তুমি এটার সম্পূর্ণ অংশের মূল্য বের করতে চাও, সম্পূর্ণ অংশের মূল্য এটা গুণ করার সময় অলওয়েজ উল্টে যাবে, অর্থাৎ 5 উপরে যাবে 1 নিচে আসবে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের 1,00,000। ওকে, হ্যাঁ। তাহলে তুমি কত পাচ্ছ এখানে, 5,00,000 টাকা পাচ্ছ সম্পূর্ণ অংশের মূল্য। ওকে, হ্যাঁ। এখন ওই যে মিস্টার জামান কতটুকুর মালিক, এটা হচ্ছে 8/5 মালিক। তাইলে 8/5 মূল্য আরো কম না, কম হইলে কি, কম হইলে হচ্ছে ভাগ। ওকে, কম হইলে ভাগ, তাহলে আমরা ভাগ দিচ্ছি, এখানে 5 নিচে হচ্ছে 8। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করে ফেলো। সিম্পলিফাই করলে এই যে ভাগ চিহ্নটাকে তুমি যখন গুণ চিহ্ন করবা, 8 উপরে যাবে, 5 কোথায় থাকবে, নিচে। তাহলে এখানে যদি তুমি ভাগ করো 1,00,000, 1,00,000-এর সাথে যদি 8 গুণ করো, তাহলে কত পাচ্ছ, 8,00,000-ই পাবা না, 8,00,000-ই পাচ্ছ, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কোথায় আছে, এই যে এই অপশনটাতে হচ্ছে 8,00,000 আছে। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে আমাদের হচ্ছে আর কোয়েশ্চেন নেই, 15টা কোয়েশ্চেনেরই আমরা আনসার করে ফেলেছি। সো তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? যে কোনো কোয়েশ্চনটাতে তোমরা যারা কমেন্টে তো জানিয়েছো, আমি তো আনসার দেওয়ার ট্রাই করেছি সেই সময়টাতে। এর বাইরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, সেটি আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, সেখান থেকে আমি আনসার দিব ইনশাল্লাহ। তুমি পেইড বেসের হও অথবা হচ্ছে ফ্রিতে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো, ক্লাস করতেছো, তোমরা অবশ্যই তোমাদের যে সমস্যাটা সেটা আমাদের পেজ এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আমি সর্বোচ্চ ট্রাই করব কম সময়ের মধ্যে সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার ইনশাল্লাহ। সো তোমরা সবাই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, এখন থেকে ভালো মতো একটু গোছানো প্রিপারেশন নাও। আর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, 5 ডিসেম্বর হচ্ছে তোমাদের আবেদন শেষ হবে।
আজকে হচ্ছে কয় তারিখ, আর একদিন মতো টাইম রয়েছে। হ্যাঁ, আজকে হচ্ছে 3 তারিখ, সো আর 2 দিন টাইম আছে। 5 তারিখ হচ্ছে এটা শেষ হবে। সো তোমরা যারা জগন্নাথে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এখানে অনেক সিট রয়েছে, 400+ সিট রয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভালো একটা মিল রয়েছে। এখানে ইংলিশ সাবজেক্টটা রয়েছে, সেখানেও রয়েছে। গাণিতিক বুদ্ধিমত্তাটা এখানেও আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও আছে। বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তোমরা জগন্নাথে একটা ভর্তি পরীক্ষা দিবা। আর অনেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছ। সো সেই জায়গার সাথে হচ্ছে তোমরা যেই গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দিবা। আর এটার আবেদন প্রক্রিয়া কিন্তু 5 তারিখ শেষ হবে। সো 5 তারিখের আগে তোমরা আবেদন করে ফেলবা। আর অবশ্যই হচ্ছে ঢাকা গিয়ে হচ্ছে ভর্তি পরীক্ষাটা দিতে হবে সি ইউনিটের ক্ষেত্রে। সো তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা দিবা, আবেদনটা হচ্ছে কালকে অথবা হচ্ছে আজকে করে ফেলার ট্রাই করবা। 5 তারিখ যেহেতু আবেদন শেষ। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা দিবা, তারা তো হচ্ছে আবেদন করতেছো ওইরকম। হ্যাঁ, সো একটু গোছানো প্রিপারেশন নাও। আর জগন্নাথের পরীক্ষাটা 27 তারিখ হবে, 27 তারিখ 12 মাস, অর্থাৎ এই মাসের 27 তারিখ। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেরটা হচ্ছে 9 তারিখ। সো মাঝখানেও হচ্ছে একটা গ্যাপ রয়েছে, যাতে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আলাদা পড়তে পারো। এখানে 10+, অর্থাৎ 10 দিনের চেয়েও বেশি টাইম রয়েছে। সো সেই জায়গা থেকে তোমরা একটু গোছানো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভ কামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।